ফিজিওথেরাপি। হাড় মাসে ব্যথা হয়, চলাফেরা কষ্ট, কত কাজ পড়ে থাকে, সব কিছু নষ্ট। হাঁটু নিয়ে চলা দায়, কটকট শব্দ, ঘরে বসে কথা শুনি এতদিনে জব্দ। ঘাড়টাকে সোজা রাখা হবে না তো জন্মে, বুঝে গেছি এটা আমি, ঢুকে গেছে মর্মে। ডাক্তার দেখে বলে বয়সের ধর্ম, ভারী কাজ রেখে দিন শেষ হোক কর্ম। ফিজিওথেরাপি শুরু করি আসতে, আরও কিছু কাজ আছে হবে তাই বাঁচতে। খোঁজ খোঁজ চারিদিক, এই কাজে দক্ষ, মানুষের ভালো করা জীবনের লক্ষ্য। অবশেষে পেয়ে যাই করে কিছু চেষ্টা, ভালো তিনি করবেন দেখবেন শেষটা। নমস্কার, আজকে কথা ও কাহিনীর যে পর্ব, সেই পর্বে আমরা একটু অন্যরকম কাজ করছি। আপনারা যেভাবে আমাদের দেখেন ওই মন্দির, তারপরে মসজিদ, গির্জা, মানুষ, তাদেরকে নিয়ে আমরা যেভাবে ভিডিও করি, আজকে একটু অন্য ধরনের করছি। আজকে একটু ফিজিওথেরাপি, এই ফিজিওথেরাপির ব্যাপারে আমাদের মধ্যে পেয়েছি ফিজিওথেরাপিস্ট আমার সময় চক্রবর্তীকে। তার কাছে জেনে নেব ফিজিওথেরাপি কী এবং এটা কি কাজে লাগে। ফিজিওথেরাপি হচ্ছে শরীরের যখন কোনো প্রবলেম হয়, হাড়, কোমর বা আর্থ্রাইটিস, রিউমাটিক আর্থ্রাইটিস বা সুগার টুগার সমস্ত কিছুর রোগেরই মানে ব্যায়াম এবং ফিজিওথেরাপি দ্বারাই সুস্থ করা হয়। সেটা মেশিনেও হয় এবং ম্যানুয়ালও হয়। ম্যাক্সিমাম কাজটা আমি ম্যানুয়ালি করি, যখন ডাক্তার প্রেসক্রাইব করে মেশিনে তখন সেটা ভেবেচিন্তে মেশিনটা দিই। ফিজিওথেরাপি করলে কি হয় বা ব্যায়াম করলে কি হয়, যেটাতে লংজিভিটি অনেক দিন থাকে, যে জিনিসটা হয়ে যায় সেটা তো হয়ে যায়, তার থেকে যেন না বাড়ে এবং সেই অবস্থায় থেকেই যেন মানুষটা সুস্থ থেকে কাজকর্ম করতে পারে, এটাকেই ফিজিওথেরাপি বলা হয়। আচ্ছা, তা কেন ফিজিওথেরাপি করে সেটা আপনি জানলেন, কিন্তু ফিজিওথেরাপির যে ইতিহাস, সেই ইতিহাসটা খুব প্রাচীন। গুগল বলছে বিভিন্ন সংস্কৃতিতে এর শেকড় খুঁজে পাওয়া যায়। প্রাচীন গ্রীসে হিপোক্রেটিস ব্যায়াম, ম্যাসেজ এবং জল থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসার প্রচলন করেছিলেন। সময়ের সাথে এটি একটি স্বীকৃত চিকিৎসা পেশা হিসাবে বিকশিত হয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন কৌশল ও পদ্ধতি, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রাচীন গ্রিস, প্রাচীন চীন, প্রাচীন ভারত, বিভিন্ন সময়ে এই জিনিস দেখা যায়। তা এই ব্যায়ামগুলো বা যে ফিজিওথেরাপি যে করা হয় তার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের শরীরের হাড় এবং পেশিতে যে ব্যথা হয়, সে ব্যথার উপশম করার জন্যই সেটা কি করা হয়, সেই ব্যাপারে একটু জিজ্ঞাসা করব। সেটার ব্যথার উপশম তো অবশ্যই হবে এবং তার স্ট্রেংথেনিং পাওয়ার এবং মাসেলের যে ক্যাপাসিটি, সেগুলো সব বাড়ানোর জন্য ফিজিওথেরাপি করা হয়। আপনি যখন শুরু করেছিলেন এই ফিজিওথেরাপি, কত বছর আগে শুরু করেছিলেন? আমার 17 বছর হয়ে গেছে এই লাইনে আমি আছি এবং বহু লোককে আমি ঠিক করেছি। স্ট্রোকের পেশেন্ট, রিউমাটিক আর্থ্রাইটিসের পেশেন্ট, এমনকি মানে স্মৃতিশক্তি চলে যাচ্ছে এরকম পেশেন্টও আমার কাছে এসেছে এবং করিয়েছি। তাতে অনেক অনেক রিলিফ হয়েছে মানুষের, অনেক, মানে আমি নিজেই স্যাটিসফাইড হয়েছি যে তারা সুস্থ হয়েছে বলে। তারা কি একেবারেই সুস্থ হয়ে যায় নাকি তাকে নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে? চর্চার মধ্যে অবশ্যই রাখতে হবে, ছেড়ে দিলে জিনিসটা বাড়তে পারে। চর্চার মধ্যে, যে কোনো জিনিস চর্চার মধ্যে না থাকলে আবারও সেটা ফিরে আসতে পারে। এই যে ব্যথাটা, এই ব্যথাটা কোথায় কোথায় সাধারণত হয় এবং কেন হয় একটু যদি বলেন। যেমন হাঁটুতে আর্থ্রাইটিস হয়, এবার হাঁটুতে যখন আর্থ্রাইটিস হয় তখন তার কোয়াড্রিসেপ মাসেলগুলো উইক হয়ে যায়। তো সুতরাং যখন কোয়াড্রিসেপ মাসেল উইক হবে তখন আস্তে আস্তে নিচের পোর্শনও হ্যামস্ট্রিং মাসেলও প্রবলেম হবে। এইভাবেই নিচে নামতে নামতে পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসে, এক জায়গায় থাকে না, সব কিছুর সঙ্গে সব কিছু রিলেটেড। তো এই জন্য ব্রিদিং এক্সারসাইজ থেকে একদম প্রাণায়াম পর্যন্ত সব কিছুই করতে হয়। তার মানে আপনি বলছেন যে প্রাণায়ামটাও আমাদের এই জরুরি, জরুরি, খুবই জরুরি। কারণ শরীরে ওজন কি বা ব্যথার জন্য দায়ী হয়? একদম, ওজন কম থাকলে সবচেয়ে ব্যথা বাড়ে ওজনে হাঁটুতে, কেন হাঁটু তো ওয়েট বিয়ারিং জয়েন্ট, হাঁটুটার মধ্যে সমস্ত শরীরের প্রেশার পড়ে, তার জন্য হাঁটুতে ব্যথা হয় আর পায়ের তলায় ব্যথা হয়।
ওয়েট কম থাকলে ব্যথা বেদনা অনেক কম থাকে। আর ঘাড়ে যে ব্যথা হয় সেই ব্যাপার? সেই ঘাড়ে ব্যথা হয় যে যারা অনেক দিন ধরে মাথা নিচু করে কাজ করে বা মোবাইল দেখে বেশিক্ষণ ধরে বা ভারী কিছু টানে, তাদের ঘাড়ে স্পন্ডিলাইটিস হতে পারে, ঘাড়ে প্রচণ্ড পেন হতে পারে এবং ওর থেকে তোমার কি বলে ফ্রোজেন শোল্ডারও হতে পারে। তার মানে আপনি বলছেন যারা বাচ্চারা বা বড়রা যারা মোবাইল দেখছে, এই যে এত মোবাইল দেখা হচ্ছে, তাদের একদিন না একদিন হবেই এই প্রবলেমটা। আজ না হোক কাল না হোক, পশ্চাৎ ঠিক থাকে না মোবাইল দেখার সময়। পশ্চাৎ ঠিক থাকলে হয়তো হতো না, কিন্তু মোবাইল দেখার সময় পশ্চাৎটা ঠিক থাকে, নয় হাতে ধরে নয় নিচে রেখে, তার জন্য প্রবলেমটা হয়। অনেকে বলে যে আমাদের বসার উপরে দাঁড়ানোর উপরেও হ্যাঁ, বসার উপর দাঁড়ানোর উপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটু কোমর সব কিছুরই এফেক্টেড হয়। মানে অনেক দিন ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে কোমরে এফেক্ট হয়। কোমরে তখন স্লিপ ডিস্ক হতে পারে, তারপরে স্পন্ডিলাইটিস হতে পারে, অনেক রকম প্রবলেম হয়। আর হাঁটুতেও তো প্রবলেম হয়ই, হাঁটুর জন্যই সমস্ত কিছু, হাঁটুটাই আমার সব কিছু করে নিয়ে যায়। হাঁটুতে প্রবলেম যদি না হয় তাহলে অনেক কিছুই কম হয়। তো আমরা শুনেছি যে শরীরে যে ওজন বেড়ে গেলে যেমন হয়, বয়সের জন্য কি আমাদের হাড়ের বা ব্যথাগুলো কি আসতে পারে? ক্যালসিয়ামের অভাব থাকে তো, আমাদের ম্যাক্সিমাম লোকের ক্যালসিয়ামের অভাব থাকে। ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের ব্যথা আসবে। কিন্তু যে অনেক দিন ধরে ব্যায়াম করে যাচ্ছে বা ফিজিওথেরাপি তো পরে খুব যেটা ঘটনা ঘটে যায় তারপরে ফিজিওথেরাপি, কোনো কিছু হয়ে গেলে তখন। তাছাড়া যদি দীর্ঘদিন ধরে যদি কেউ ব্যায়াম করে যায় তাহলে এই প্রবলেমগুলো আসে না। আপনি কি বলবেন যে যারা এই যে সুস্থতা, তার জন্য কি বলবেন? প্রত্যেক দিন যে কোনো সময়, সকালেই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময় ভরা পেটে নয় খালি পেটে ব্যায়াম করা উচিত। ভরা পেটে করলে কি অসুবিধা? ভরা পেটে করলে কি পেটের ব্যায়ামগুলো করা যায় না। ভরা পেটে করলে ঘাড়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম, হাঁটুর ব্যায়াম করা যাবে, কিন্তু পেটের ব্যায়ামগুলো করা যাবে না। কারণ পেটের মাসেলগুলো তখন উইক থাকে, মানে খাওয়ার পরে সেই চাপটা পড়বে, তাতে অনেক মাসের অর্গানগুলো ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন ফিজিওথেরাপির ব্যাপারে। এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাবো, কারণ আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছি। তা উনি সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবেন, কিভাবে উনি কাজটা করেন সেটা আমরা একটু দেখে নিই। আমরা তৈরি হয়ে গেছি। আমার যেহেতু হাঁটুতে ব্যথা রয়েছে বেশ কদিন ধরে, তা উনি বেশ কদিন ধরে আসছেন। যেভাবে ইনি দেখাচ্ছেন, আপনারা যদি ওনাকে বাড়িতে ডাকেন, তাহলে আপনাদের যদি এরকম হাঁটুতে ব্যথা বা শরীরে অন্য কোনো জায়গায় ব্যথা থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে তিনি অনেক সুস্থ করে তুলবেন। কারণ আমি অনেকটা ভালো হয়ে গেছি। তা আপনারা দেখুন কিভাবে উনি করছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন বরফ নিয়েছে, এই বরফটা দিয়ে একটু কিভাবে তিনি করেন সেটা একটু আমরা দেখতে থাকি। বরফটাকে ডাইরেক্ট দিতে হবে। আচ্ছা, বরফটাকে ডাইরেক্ট দিতে হবে হাতে একটা রুমালের মধ্যে নিয়ে, কিন্তু যেখানে ব্যথা সেই জায়গাটা ডাইরেক্ট বরফ দিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 মিনিট দিতে হয় বরফটা। জায়গাটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন মুছে অয়েলমেন্ট লাগাতে হয়। এবং বরফটা ছোট নিলে হবে না, বরফটা একটা সাদা কন্টেনারে রেখে, জল রেখে, সেটার মধ্যে বড় চাক করে সেটা ধরে ধরে এইভাবে দিতে হবে। ইনি বরফ ঘষা হয়ে গেল, এবার সেই জায়গাটাকে মুছে নিচ্ছেন। ভালো করে শুকনো করে নিতে হবে, শুকনো করে না নিলে মলমটাকে মাখানো যাবে না। তার জন্য সেইভাবেই উনি করে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি মলমটাকে নিলেন। যে কোনো ব্যথার মলম আপনারা নিতে পারেন, সে কোনো নামের ব্যাপার নেই। হাঁটুটাকে একটু ছড়িয়ে রাখবেন, কারণ হাঁটুটাকে ভাঁজ করে রাখলে অসুবিধা হয়। উনি দেখতে পাচ্ছেন মলমটাকে নিলেন, নিয়ে এবার সুন্দর করে মাখাবেন। আচ্ছা, আপনি ওই মুছে নিলেন কেন? মানে এটা কারণটা যদি বলেন। জল অবস্থায় মলমটা লাগবে না, আচ্ছা আচ্ছা, এই জন্য জলটাকে মুছে নিয়ে জায়গাটা মোটমাট ঠান্ডা হলেই
2-3 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায় জায়গাটা। আচ্ছা, অনেকে তো গরম সেক দেয়, আর গরম সেক আর ঠান্ডা সেকের মধ্যে যে কী পার্থক্য আছে? গরম সেক দেওয়াটা উচিত নয় আমার যেটা মনে হয়, কারণ হচ্ছে গরম সেক ভেতর যেই জায়গাটা ব্যথা থাকে সেই জায়গাটা অটোমেটিকভাবে সেই জায়গাটা ভেতর থেকে উত্তেজিত থাকে, মানে সে ইরিটেট থাকে। তাকে যদি আবার গরম দিই সে তো আরও ইরিটেট হয়ে যাবে, সুতরাং তাকে ঠান্ডা করাই উচিত। তাই আমার মনে হয় বরফ দেওয়াটাই সেও, বরফ দিলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। এবার ব্যথা যদি কমে যায় তখন আপনি কি ব্যায়াম দেখাবেন? ধরুন আমার ব্যথা একটু আছে, এখন ধরুন কমে গেছে, কমে গেলে এর মানে ব্যথা কমে যাওয়ার পরে কি ব্যায়াম করতে হয়, নাকি ব্যথা থাকতে থাকতে ব্যায়াম করা যায়? ব্যথা থাকা অবস্থায় ব্যায়াম করা যায় না, ব্যথা কমে গেলেই কোয়াড্রিসেপ এক্সারসাইজগুলো হাঁটুর ব্যায়াম, মানে পা দোলানো, স্ট্যাটিক কোয়াড্রিসেপ এক্সারসাইজ এগুলো করতে হয়। আর ব্যথা থাকা অবস্থায় ব্যায়াম করলে ব্যথা বেড়ে যাবে, আগে ব্যথা কমাতে হবে। আচ্ছা, আপনি কি আজকে আমাকে কোনো ব্যায়াম দেখাবেন নাকি পরে কমলে দেখাবেন ভাবছেন? ব্যথা কমেছে কি? ব্যথা অনেকটা কমেছে কিন্তু পুরো তো কমেনি। তাহলে পরে দেখাই। আচ্ছা, তাহলে উনি ব্যায়ামটা আমাদের পরে দেখাবেন। আপনারাও আমাদের এই ভিডিওগুলো নজর রাখুন, এটা আপনাদেরও খুব উপকার লাগবে। শুধু আমাদের জন্য নয়, এটা আপনাদেরও যাতে উপকার হয়। এবং ওনার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান, ওনার ফোন নাম্বারটা উনি বলে দিচ্ছেন, সেই ফোন নাম্বারে আপনারা কথা বলে নেবেন এবং ওনার বাড়ি কোথায় সেটাও জানিয়ে দিচ্ছে আপনাদের, যাতে গিয়ে সেখানেও করতে পারেন অথবা আপনার বাড়িতেও ওনাকে ডেকে নিতে পারেন। আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। ঠিকানাটা 8348166151। ঠিকানা হচ্ছে জনকল্যাণ 80 নম্বর বাড়ি, 5 নম্বর জনকল্যাণ 80 নম্বর বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে ওনার ঠিকানা বলে দিল, ফোন নাম্বারটা বলে দিল। আপনারা অবশ্যই নিজেরা কেউ চেষ্টা করবেন না, ওনার কাছ থেকে গিয়ে বা ডেকে ওনাকে বাড়িতে ডেকে উনি যেভাবে দেখাবে ঠিক সেইভাবেই আপনারা চেষ্টা করবেন। নিজেরা একা একা কিছু করতে যাবেন না, তাতে এতে অন্য ফল হতে পারে। এই আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, এই আশা রেখে আজকের আমাদের কথা কাহিনীর যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার দিদি।